তৌহিদ আফ্রিদি পুলিশের হাত ধরে কেন কাঁদছিল, আর তৌহিদ আফ্রিদি কি আসলেই ছাত্রছাত্রীদেরকে বিক্রি করে দিত বাইরের দেশে? ভিপি নূরের সাথে কত টাকার ডিল হয়েছে আফ্রিদির সাথে? বন্ধুরা, এখন আপনাদেরকে দেখাবো। প্রথমে আমরা জেনে নেব তৌহিদ আফ্রিদি কিভাবে ছাত্রছাত্রীদেরকে দেশের বাইরে পাচার করত। তার বিরুদ্ধে এলিগেশন হচ্ছে উনি অন্য আরেকজনের সাথে মিলে টেলিগ্রাম অ্যাপসের মাধ্যমে ছাত্রছাত্রীকে বিভিন্নভাবে আহ্বান করতেন যে কাজ করলে পয়সা পাবে। এই কাজটা হচ্ছে তখন সে জিজ্ঞাসাবাদে তৌহিদ আফ্রিদির নাম বলে যে এই যে প্রতারণা, অনলাইন যে প্রতারণা, সে প্রতারণার সাথে সে জড়িত। আর তৌহিদ আফ্রিদি ও ভিপি নূরের মধ্যে যে কোটি টাকার ডিল হয়েছিল জেল থেকে বের করার, সেটা এখন জেনে নেব। যারা অভিযোগ তুলছে তারা আসলে প্রুফ করুক, এটাই আসলে আপনি চান? আমি চাই যে সত্যটা বেরো। ওকে, এখন যদি কেউ আমার নামে ফেক কিছু বের করে, আমি তো আসলে সেটা আসলে আমি এখন যদি কেউ একটা ফেক চ্যাটিং বের করতে পারে, আমি সেই প্রুফ মানি না। আমাকে একটা প্রুফ দেখে। আমি তো নিজের গা ঢাকতে আসি নাই ভাই, আমার ভুল হয়েছে সেটা স্বীকার করতে আসছি। আমার ভুল হয়েছে এটা তো আমি বলতেছি যে হ্যাঁ অফকোর্স আমি অনুতপ্ত, অনেক অনুতপ্ত। আমার উপরে থেকে কি গেছে সেটা তো আপনি জানেন ভালো করে। কি কি হয়নি আমাকে নিয়ে, এত গালি তো পলক সাহেবও খায় নাই মনে হয়। এখন এত কিছু যে আমার উপরে দিয়ে গেলে, এগুলো তো আমার তো যথেষ্ট পরিমাণ শাস্তি হয়েছে তাই না? কিন্তু এই যে একটা ভুল অভিযোগের কারণে যে এত বড় একটা আমার ক্ষতি হয়ে গেল, একটা ভুল অভিযোগ। ভাই ভুল অভিযোগ, ওকে ফাইন, সেটা জনগণ বিচার করবে। আপনার বিরুদ্ধে যত অভিযোগ সেটা যদি প্রুফ না হয় সেটা অবশ্যই আপনার ফেভারে যাবে, আর প্রুফ হলে সেটার আমি কিন্তু অবশ্যই আমি কিন্তু বারবার বলতেছি ভাই, আমাকেও সেম অফারটা দেওয়া হয়েছে, বাট আমি এড়িয়ে গেছি, আমি জিনিসটা করিনি। ওকে ফাইন, তাহলে আপনার বিরুদ্ধে যে অভিযোগগুলো যে প্রমাণিত হবে, আমি সেই অপেক্ষায় আছি তারা যে প্রুফ করবে। এবং মৌখিক প্রুফে আমি বিশ্বাস করবো না, তারা অবশ্যই কোনো না কোনো এভিডেন্স নিয়ে আমার সামনে আসবে এবং তারা কথা বলবে। এবং আপনি যাকে টাকা দিচ্ছেন ধরে মুনিয়ার সাথে কি এমন গোপন কাণ্ড করেছিল তৌহিদ আফ্রিদি যা তিনি ফাঁস করলেন? ব্লগার ও ইউটিউবার তৌহিদ আফ্রিদি গ্রেফতারের পর থেকেই তাকে নিয়ে আলোচনা সামাজিক যোগাযোগ মাধ্যম জুড়ে। প্রেম প্রতারণা তো আছেই, আছে বিয়ের প্রলোভন দেখিয়ে নারীদের সাথে শারীরিক সম্পর্কের অভিযোগও। এমনকি অনুসন্ধানী সাংবাদিক ইলিয়াস হোসেনের প্রতিবেদনে উঠে এসেছে মুনিয়া হত্যাকাণ্ডের ভিন্ন এক অ্যাঙ্গেল, যেখানে প্রমাণ হিসেবে আছে আফ্রিদির অডিও রেকর্ড ও ভুক্তভোগীকে হুমকির ঘটনা। বিস্তারিত দেখুন প্রতিবেদনে। সামাজিক যোগাযোগ মাধ্যমে এখন আলোচনার কেন্দ্রবিন্দু তৌহিদ আফ্রিদি, যার গ্রেফতারের পর থেকে একের পর এক বেরিয়ে আসতে শুরু করেছে চাঞ্চল্যকর সব তথ্য। অনুসন্ধানী সাংবাদিক ইলিয়াস হোসেনের প্রকাশিত এক প্রতিবেদন সামনে নিয়ে এসেছে এমন কিছু তথ্য যা তৌহিদ আফ্রিদির অন্ধকার অধ্যায়গুলোই তুলে ধরে। তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে মুনিয়ার সাথে আফ্রিদির সম্পর্ক। তবে এই মুনিয়া কি সেই মোশাররত জাহান মুনিয়া? অভিযোগ আছে তৌহিদ আফ্রিদির বিরুদ্ধে বেশ কয়েকজন নারীকে বিয়ের প্রলোভন দেখিয়ে শারীরিক সম্পর্ক করার। ভুক্তভোগী এক নারী জানান, দীর্ঘদিন ধরে সম্পর্কে থাকার পর আফ্রিদি হঠাৎ করে তাকে ছুঁড়ে ফেলে দেয়। পরে তাকে ডিবি অফিসে ডেকে গায়েব করে দেওয়ারও হুমকি দেওয়া হয়। মুনিয়া নামে যে একটা মেয়ে আছে, ওর সাথে ওর সম্পর্ক। তো আমি এটা জেনে ওর সাথে আমি একটু রাগারাগি করি, কারণ এটা স্বাভাবিক, আমার একটু খারাপ লাগতেই পারে, আমি যেহেতু ওকে ভালোবেসে ফেলেছি। তো ওকে আমি বলার পরেও আমার সাথে খুব বাজে ভাবে রিয়েক্ট নেয়। এই হুমকির মূল কারণ ছিল ওই নারী জানতে পেরেছিলেন মুনিয়ার সাথে আফ্রিদির সম্পর্কের কথা। সব ফাঁস করে দেওয়ার কথা বললে ওই নারীকে হত্যার হুমকি দেয় আফ্রিদি। একসময় এরকম বলে যে মুনিয়ার যেরকম অবস্থা হয়েছে আমারও ঠিক সেরকম অবস্থা হবে, মানে ইনডিরেক্টলি ও আমাকে হত্যার হুমকি দেয়। ওই নারীর অভিযোগের সূত্র ধরে উদ্ধার করা হয় মুনিয়ার সাথে আফ্রিদির ফোন রেকর্ড, যেখানে মুনিয়ার বাসায় আফ্রিদির যাতায়াত ও ঘনিষ্ঠতার বিষয়টি সহজেই অনুমেয়। আপনার ন্যাচারালি কথা বলতে পারছো? হ্যাঁ, আমি ন্যাচারালি কথা বলি। হ্যাঁ, কি করো? আচ্ছা যাক, একটু 1%। হ্যাঁ, এটা আমি তো আমি প্রাইম এডিশনের প্রকাশিত এই প্রতিবেদন আর কল রেকর্ড থেকে অন্তত এটা প্রমাণিত হয় এই ত্রিভুজ প্রেম ও প্রতারণার গল্পের শেষ পরিণতি ব্যক্তিগত সম্পর্কেই সীমাবদ্ধ ছিল না, এগিয়েছে
মুনিয়া হত্যাকাণ্ডে। আমি রাত্রেবেলার মধ্যে আসতেছি। ও কোথায় আসবা? তোমার ঠিক করবো রাতে। ফোন দিও। এদিকে ডিবি প্রধান তথা ভাতের হোটেলের হারুনের সাথে আফ্রিদিকে বিভিন্ন সময় মেলামেশা করতে দেখা গেছে। অভিযোগ আছে তাকে ব্যবহার করে ইউটিউব ও ব্লগারদের আওয়ামী লীগের পক্ষে জোরপূর্বক কাজ করাতে বাধ্য করত আফ্রিদি। তার প্রত্যক্ষ মদদেই মোসরাত জাহান মুনিয়া হত্যাকাণ্ডকে ভিন্ন দিকে পরিচালিত করার চেষ্টা করা হয়েছে। এছাড়া এই কাজে মাস্টার মাইন্ড হিসেবে কাজ করেছে সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও তার কথিত প্রেমিকা তৌফিকা করিম, যারা নিজেদের অভিজাত অফিসে বসে নানা অনৈতিক কর্মকাণ্ড করেছে আর বাংলাদেশের আইন আদালত সহ নানা বিষয়ে নিয়ন্ত্রণ করেছে। আবার তাদের সাথে সুসম্পর্ক ছিল বাংলার কসাই খ্যাত সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের, যার অধীনে থাকত বাংলাদেশ পুলিশ। এই সিন্ডিকেট মিলেই পর্দার অন্তরালে অনৈতিক কর্মকাণ্ডগুলো সম্পন্ন করত। প্রসঙ্গত তৌহিদ আফ্রিদির বিরুদ্ধে এখন পর্যন্ত 2টি মামলার তথ্য পাওয়া গেছে। সঠিক তদন্ত পরিচালিত হলে আফ্রিদির মাধ্যমে মোশাররত জাহান মুনিয়ার হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটিত হবে। দ্বিতীয়বার গ্রেফতারের আগে তৌহিদ আফ্রিদি লাইভের মধ্যে এসে কেঁদে কেঁদে কি বলল? আমি দেখাতে যাচ্ছি না, দোয়া করবেন। আর কিছু বলার নেই। থ্যাংক ইউ। সবাই ভালো থাকবেন, সবাই অনেক হেল্প করছেন। সবাই কান্নাকাটি করতেছে। আর বন্ধুরা, রাহি তৌহিদ আফ্রিদির যে গোপন তথ্যগুলো ফাঁস করে দিল তা এখন আপনাদেরকে দেখাবো। মেট্রো রেল এগুলা নিয়ে একটা ভিডিও বানাইতে হইব। এ কথা বলে আমারে বলতে যে তোলাই ভাইয়া কিছু টাকা পাঠাইতেছি, তো হেতু যেটা বলে আমরা তো ভয় পাই। আমি কিন্তু হেরে বাঘের মতো ডরাই। আমি না, আমাদের টিমের সবাই তার বাঘের মতো ডরায়। কারণ মানে সে অন্যরকম মানুষ ভাই। সে ক্যামেরার ভিতরে একরকম, কিন্তু ক্যামেরার বাইরে খুব ডেঞ্জারাস একটা লোক। তারা কিন্তু সবাই ভয় পায়। ইউটিউব ইন্ডাস্ট্রিতে একটা টাইমে তার সবাই বাঘের মতো ভয় পাইতো। সবাই তার অফিসে ডাকাইতেছে। যারা আমরা টিমের যারা মানে ছাত্র আন্দোলনের সময় তার বিপক্ষে চলে গেছিলাম। তার বেল্টের বাড়ি আমার তো বেশি কেউ খায়নি। তো বেল্ট খুইলা আমার কুত্তার মতো পিড়াই। 2-3 মাস পরে হয়তো বা তার মাথাতে আবার ঢুকছে যে রাই কি কারো লগে আবার কিছু কইয়া লাইনি। হ্যাঁ, রাইরে আবার একটু দমক দিতে হইব। কেমনে বড় একটা নেতার সামনে হয়তো ফোন দিলে আমি একটু ডরাই যাই। আমি তো ডরাই, আসলে আমি কিন্তু ভয় পাই। তো হঠাৎ একদিন রাইতে আমি নোয়াখালী তো 10:30-11টার দিকে হঠাৎ একটা ভিডিও কল তৈরি আফ্রিদি। এই তো আবার তলপেটে কামড় দিয়েছে। আল্লাহ এতদিন পর হঠাৎ কল দিয়ে আবার কি জানি কি কয়। হঠাৎ ফোন দিয়ে কয়, শুন তোর লগে একজনের সাথে একটু কথা বলাই দিবে, বুঝছস রাহি? আমি কই জি ভাইয়া, কোনো সমস্যা নেই, বলেন। পরের দিন দেখলাম হঠাৎ করে বিপিনুর ভাইয়ের সাথে আমার কথা বলাই দিছে ভিডিও কলে। আমার কইতেছে একজনের সাথে তোর কথা বলাই দিব, সে কিন্তু নেক্সট বাংলাদেশের অনেক বড় মাপের একজন কেউ হবে, প্রধানমন্ত্রী বা মানে ভালো একটা পদে যাবে। তো পরে দি আফ্রিদি ভাইকে বুঝছি তো তোর ভাইয়ের অবস্থানটা? আমি কি জি ভাইয়া বুঝছি, বড় কথা সাবধানে থাকিস, ঠিক আছে? আমি জি ভাইয়া ঠিক আছে। শুধু বুঝাইছে যে তার লগে বিশাল বড় বড় হাত আছে, এই জন্য সে দেশে খুব রিল্যাক্স আছে, মানে বুঝাইছে এটা। 5 আগস্টের পরে 2-3 মাস সে আসে নাই। তখন আলহামদুলিল্লাহ বলছিলাম যে আল্লাহ সে না আসুক, সে তার মতো থাকুক, আমরা আমাদের মতো থাকি। আমরাও তার কাছে যাইতাম চাই না, সেও আমার কাছে না আসুক। যে মানুষ 5 আগস্টের পরে আইসা দেশে স্টে করছে, সুন্দরভাবে থাকছে, আল্লাহ তো আপনার সুযোগ দিছে। কিন্তু না, আপনার ভিতরে তো ওই মনুষ্যত্ব না। আপনি শুধু রিভেঞ্জ, কারে কারে ধরবেন, কারে কারে মারবেন, কারে কারে কি করবেন। আপনার মনের মধ্যে শুধু এসব হারামি। আল্লাহ কি আমরা ছাড় দিব? এসব কারণে তো আল্লাহ মানে ছাড়। বন্ধুরা, এই ভিডিওর শেষে তৌহিদ আফ্রিদি কিভাবে দেশের একটা বড় মাস্টারমাইন্ড ছিল তার এমন গোপন কিছু তথ্য আপনাদেরকে খুলে দেখাবো, যা জানার পর অবশ্যই আপনি হতবাক হয়ে যাবেন। চলুন সেগুলো দেখেনি তাহলে। আর তৌহিদ আফ্রিদির 3 ডিভাইসে ভয়ঙ্কর তথ্য মিলেছে। বেসরকারি টিভি চ্যানেল মাই টিভির চেয়ারম্যান নাসিরউদ্দিন সাথীর বেপরোয়া ছেলে তৌহিদ আফ্রিদি যাত্রাবাড়ি থানার হত্যা মামলায় এখন রিমান্ডে রয়েছেন। জিজ্ঞাসাবাদে তিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নানা গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। সেই তথ্য যাচাই বাছাই করছে পুলিশ। সেই সঙ্গে তার কাছ থেকে জব্দ করা 3টি ডিভাইস ফরেনসিক পরীক্ষার প্রক্রিয়া চলছে। এসব ডিভাইসে নানা তথ্য মিলেছে। রাষ্ট্রবিরোধী অনেক ভয়ঙ্কর তথ্য প্রমাণ থাকার প্রাথমিক প্রমাণও মিলেছে। এর বাহিরে সে টাকার জন্য নিজের মা, বোন, স্ত্রী, এমনকি শালীকেও বিক্রি করতে ছাড়েনি। জানা যায় তৌহিদ আফ্রিদি হাসিনার গোলামির পাশাপাশি কন্টেন্ট বানিয়ে মোটা অঙ্কের অর্থ আয় করত। আর এসব কন্টেন্টের প্রয়োজনে সে তার পরিবারের নারীদেরও খোলামেলাভাবে উপস্থাপন করত। এই উপস্থাপনা থেকে বাদ যায়নি তার মা, বোন থেকে শুরু করে স্ত্রী, শালীও।
কন্টেন্ট বানানোর শুরুতে সে প্রাপ্তবয়স্ক হলেও মা বোনের সাথে খোলামেলা ভিডিও তৈরি করত। আর বিয়ের সময় সে শালিকে নিয়ে এতটাই মজা মাস্তিতে মেতেছিল যে শুরুতে অনেকেই তার শালিকেই বউ মনে করেছিল। পরে নানান দেন দরবার করে বিষয়টি মীমাংসা করা হয়। তৌহিদ আফ্রিদির নাম শুধু অপরাধ চক্রে নয়, মিডিয়া ও সামাজিক যোগাযোগ মাধ্যমেও বারবার আলোচিত হয়েছে। নায়িকা দিঘির সাথে তার সম্পর্ক নিয়ে কানাঘোষা কিংবা যমজ বোন রাইসা রিশাকে ঘিরে বিবাহ বিতর্ক, এসব কারণে বারবার ভাইরাল হয়েছেন তিনি। তবে ভুক্তভোগীদের মতে এসব রঙিন কাহিনীর আড়ালে লুকিয়েছিল ভয়ঙ্কর বাস্তবতা। ভুক্তভোগীদের দেওয়া তথ্য বলছে, আফ্রিদি সাধারণত তরুণীদের বিয়ে বা মডেল বানানোর প্রলোভন দেখাতেন। কেউ যদি তার ইচ্ছার বিরুদ্ধে যেত, তখনই প্রকাশ্যে আসত তার ভয়ঙ্কর রূপ। গোপনে ধারণ করা অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও দিয়ে ব্ল্যাকমেইল করে ভুক্তভোগীদের বাধ্য করতেন নানান সম্পর্ক বজায় রাখতে। একাধিক তরুণী অভিযোগ করেছেন, ক্ষমতাধর ব্যক্তিদের সাথে যোগাযোগ দেখিয়ে আফ্রিদি নিজেকে অজেয় প্রমাণ করতেন। এমনকি গুলশান ও বনানীর আড্ডা কেন্দ্রগুলোতে মাদক সাপ্লাই থেকে শুরু করে বিত্তবানদের বিনোদনের জন্য তরুণীদের পাঠাতেন বলেও অভিযোগ রয়েছে। মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির পুলিশ পরিদর্শক খান মোহাম্মদ ইরফান বলেন, তার কাছ থেকে মোবাইল ফোন, হার্ড ডিস্ক ও ম্যাকবুক জব্দ করা হয়েছে। এসব ডিভাইস ফরেনসিক পরীক্ষা করা হবে। এখন তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আপাতত এ বিষয়ে কিছু বলা যাবে না। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মোহাম্মদ শামসুদ্দোহা সুমন বলেন, আসামি তৌহিদ লাইভে এসে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগকে আন্দোলনকারীদের নারকীয় হত্যা করতে উৎসাহিত করেন। তার বিরুদ্ধে যথাযথ তথ্য প্রমাণের ভিত্তিতে গ্রেফতার করা হয়। তার কাছ থেকে উদ্ধার হওয়া ডিভাইসে অবশ্যই ভয়ঙ্কর তথ্য প্রমাণ আছে। এগুলো ফরেনসিক পরীক্ষা করলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ষড়যন্ত্র, কার কি ভূমিকা এবং আন্দোলন দমনে কী ধরনের যোগ সাজস ছিল তা জানা যাবে। সংশ্লিষ্ট সূত্র বলছে, উদ্ধার হওয়া ডিভাইসগুলোতে এনক্রিপ্টেড মেসেজিং অ্যাপ ব্যবহার করে একাধিক আওয়ামী লীগ নেতার সঙ্গে যোগাযোগের প্রমাণ রয়েছে। এসব চ্যাটে আন্দোলনের সময় কোথায় কিভাবে আন্দোলন দমন করা হবে সেসব পরিকল্পনা তথ্য রয়েছে। তৌহিদের বিরুদ্ধে মুখ খোলা শুরু করেছেন ভুক্তভোগীরা। সবিজ অঙ্গনেও চলছে আলোচনা। তৌহিদ আফ্রিদিকে ঘিরে এই ব্যাপক আলোচনার মাঝে এবার তাকে ইঙ্গিত করে এক পোস্ট করলেন অভিনেতা শামীম হাসান সরকার। ফেসবুকের সেই পোস্টে যদিও তিনি তৌহিদ আফ্রিদির নাম উল্লেখ করেননি, তবে পোস্টটি তৌহিদকে নিয়েই, এমনটাই ধরে নিচ্ছেন অনুরাগীরা। নিজের ফেসবুক পেজে শামীম যেন তৌহিদ আফ্রিদিকে ইঙ্গিত করে বললেন, অন্যের বিপদ পড়া দেখে আমার আনন্দ লাগে না, সে যাই হোক, তবে যার সাথে ঘটে তার অবশ্যই আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে, কারণ সে তখন বন্ধু, চামচা, শত্রু সবাইকে চিনে ফেলে। ভবিষ্যতে তাদের হাতে আর প্রতারিত বা খুন হবে না। তৌহিদ ভুল করেছেন এমনটা ইঙ্গিত করে তিনি পরামর্শ দিয়ে লেখেন, আল্লাহর প্রতি বিশ্বাস থাকলে এবং নিজের ভুল শুধরে নিতে পারলে সফল হওয়া অসম্ভব কিছু না। সত্যি বলছি, অন্যের বিপদে পড়ে আমি খুশি হই না। তৌহিদের সঙ্গে যা হচ্ছে তা কর্মফল হিসাবে দেখছেন শামীম। সবাইকে কর্মফল ভোগ করতে হবে জানিয়ে শামীম বলেন, সবাই সবার কর্মফল ভোগ করবে, আমিও করি, আপনিও করেন, সবাই করে। এতে অবাক হওয়ার কিছু নেই, ভয় পাওয়ারও কিছু নেই। ইহকাল এতটাই ছোট যেখানে অন্যের দিকে তাকানোর সময়ও থাকে না। এর আগে রবিবার রাতে বরিশাল থেকে তৌহিদ আফ্রিদিকে গ্রেফতার করে পুলিশ। পরদিন বৈষম্য বিরোধী আন্দোলন কেন্দ্রিক রাজধানীর যাত্রাবাড়ি থানার আসাদুল হক বাবু হত্যা মামলায় তাকে আদালতে হাজির করা হয়। এরপর মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির পুলিশ পরিদর্শক খান মোহাম্মদ ইরফান তাকে 7 দিনের রিমান্ডে নিতে আবেদন করেন। ওই আবেদনে বলা হয়, আসামি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেশ ও বিদেশে একজন আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর এবং মাই টিভি চ্যানেলের পরিচালক হিসেবে গুরুত্বপূর্ণ পদ থেকে বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে বিগত পতিত সরকারের বিশেষ সুবিধাপ্রাপ্ত ও আজ্ঞাবহ হয়ে ছাত্র জনতার বিরুদ্ধে অবস্থান নেন। 24 জুলাইয়ে স্বৈরাচারীর পক্ষ নিয়ে তিনি সেলিব্রিটি ও অন্যান্য কন্টেন্ট ক্রিয়েটর দিয়ে আন্দোলন বন্ধের জন্য প্ররোচিত করেছেন এবং যারা দ্বিমত পোষণ করেছেন তাদের বিভিন্ন হুমকি ও ভয়ভীতি দেখিয়েছেন। এক্ষেত্রে সরাসরি একজন মিডিয়া সন্ত্রাসী ও প্রভাবশালী কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে এবং ওই টিভি চ্যানেলের পরিচালক হয়ে বৈষম্য বিরোধী আন্দোলনের বিপক্ষে লাইভ প্রচার করে উস্কানিমূলক বক্তব্য ও প্রচার কার্যক্রম চালিয়ে ছাত্র জনতার দাবি উপেক্ষা করে আন্দোলন বিরোধীদের প্রত্যক্ষ ও পরোক্ষ মদত যোগান। আরও বলা হয়, আসামির উস্কানিমূলক কার্যক্রমে অনুপ্রাণিত হয়ে স্থানীয় আওয়ামী সন্ত্রাসী, রাজনৈতিক নেতা, কর্মী ও আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী নির্বিচারে গুলি বর্ষণে মামলার ভিকটিম আসাদুল হক বাবু মৃত্যুবরণ করেন বলে তদন্তে প্রকাশ পায়। মামলার প্রকৃত ঘটনা, অজ্ঞাতনামা আসামিদের পরিচয় শনাক্তকরণ ও রহস্য উদ্ঘাটনের লক্ষ্যে আসামিকে নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদ করার জন্য 7 দিনের রিমান্ড প্রয়োজন।
শুনানি শেষে আদালত তার জামিন নামঞ্জুর করে 5 দিনের রিমান্ড মঞ্জুর করেন। 2015 সালে ইউটিউবার ও কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে পথ চলা শুরু করেন তৌহিদ আফ্রিদি। মাত্র 1 বছরের মধ্যে পরিচিতি বৃদ্ধি পায় এবং 2 বছরের মধ্যে তার ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইবার সংখ্যা পৌঁছায় 10 লাখ। বর্তমানে তার চ্যানেলের সাবস্ক্রাইবার 63 লাখের বেশি। জনপ্রিয়তা অর্জনের পাশাপাশি বিভিন্ন বিতর্কে ও সামাজিক আলোচনায়ও তিনি থাকেন। চলুন তার 10 বছরের ক্যারিয়ারে সবচেয়ে আলোচিত 10টি ঘটনা জেনে নেওয়া যাক। 1. দিঘির সঙ্গে প্রেমের গুঞ্জন। চিত্রনায়িকা দিঘির সঙ্গে ঘনিষ্ঠতার ছবি ও ভিডিও ভাইরাল হলে প্রেমের গুঞ্জন ছড়ায়। দিঘি বারবার স্পষ্ট করেছেন তারা শুধুমাত্র ভালো বন্ধু। 2. কলকাতার নায়ক দেবকে মামা বলা। ভারতের অভিনেতা দেবের সাক্ষাৎকারে তাকে মামা বলে সম্বোধন করা ভিডিও ভাইরাল হয়ে কোটি ভিউ পায়। 3. শালিকা বিয়ে নিয়ে বিভ্রাট। গত বছরে বিয়ের সময় গুজব ছড়ায় যে তিনি শালিকাকে বিয়ে করেছেন। বাস্তবে তিনি রিশাকে বিয়ে করেছেন, তবে তার যমজ বোন রায়শাকে নিয়ে বিভ্রাটের কারণে রায়শা বুলিংয়ের শিকার হন। 4. কোটা আন্দোলনে নীরবতা। কোটা আন্দোলনের সময় তিনি নীরব থাকায় সমালোচিত হন। এর আগে ডিবির সাবেক প্রধানের সঙ্গে তার ঘনিষ্ঠতাকে নিয়েও প্রশ্ন ওঠে। 5. 10 লাখ সাবস্ক্রাইবারের রেকর্ড। 2015 সালে শুরু করা চ্যানেল মাত্র 2 বছরে 10 লাখ সাবস্ক্রাইবার পায়, যা তাকে দেশের শীর্ষ ইউটিউবারের মধ্যে নিয়ে আসে। 6. বন্যা দুর্গত এলাকায় ত্রাণ বিতরণে সমালোচনা। 2017 সালে সিলেটের ভয়াবহ বন্যায় ত্রাণ বিতরণের ভিডিওতে অসহায় মানুষের দুর্দশা দেখানোর কারণে সমালোচনার মুখে পড়েন। 7. মন্ত্রী এমপি সাক্ষাৎকার। জনপ্রিয় রাজনীতিবিদ ও মন্ত্রীর সাক্ষাৎকার নিয়ে আলোচনার জন্ম দেন। অনেকে তাকে তরুণদের কণ্ঠস্বর মনে করলেও সমালোচকরা বলেন এসব সাক্ষাৎকার সাজানো ছিল। 8. বিদেশ ভ্রমণ ও বিলাসী জীবনধারা। দুবাই, মালদ্বীপ ও ইউরোপ ভ্রমণের ব্লগে বিলাসী জীবনধারা দেখানোর কারণে নেটিজেনদের প্রশ্ন ওঠে আয়ের উৎস নিয়ে। 9. প্রাঙ্ক ভিডিও নিয়ে বিতর্ক। ক্যারিয়ারের শুরুতে করা প্রাঙ্ক ভিডিওগুলোতে কিছু মানুষ অস্বস্তিকর পরিস্থিতিতে পড়তেন, যা পরে সামাজিক মাধ্যমে ট্রল এবং সমালোচনার জন্ম দেয়। 10. সিআইডির হাতে গ্রেফতার। 2025 সালের আগস্টে বরিশাল থেকে তাকে সিআইডি গ্রেফতার করে। এই ঘটনায় আবারও আলোচনার কেন্দ্রে চলে আসেন তিনি।